নমস্কার জানাই সবাইকে। আজকে অনুষ্ঠানে একটা সংখ্যার কথা ভীষণভাবে মনে পড়ছে। আজকে অনেক কিছুতে সেই সংখ্যাটা ব্যবহার করা হয়। কোথায়? এই যে অ্যাস্ট্রোলজির প্রোগ্রাম করছি, অ্যাস্ট্রোলজি দিয়ে বলি। অ্যাস্ট্রোলজারদের সঙ্গে প্রোগ্রাম করতে করতে নানা করে প্রায় 15টা বছর কাটিয়ে দিলাম। আমি এই প্রোগ্রাম করতে গিয়ে শুনেছি সপ্তম ঘরটা নিয়ে কিন্তু আপনি সতর্ক থাকবেন, কারণ সপ্তম ঘর নাকি বিয়ের জায়গা। শুনেছি, আপনারাও শুনেছেন। এটাও শুনেছি, আমাকে রাগাস না, কিন্তু রাগ একবার যদি সপ্তমে উঠে যায় তাহলে কিন্তু মারাত্মক বিপদ হবে। রাগ সপ্তমে ওঠা। 7 শুনেছি, 7 সমুদ্র 13 নদীর পার। 7 সমুদ্র, আমাদের পৃথিবী বেষ্টন করে রেখেছে জলভাগ। 7 সমুদ্র, আমরা 7-এর কথা এখানে শুনেছি। এই যে আরো অনেক জায়গায় আমরা 7 শুনেছি। 7 পাকে ঘুরে বিয়ে করা, 7 পাক ঘোরা, হ্যাঁ বাধা আসা, সপ্তম 7 পাকে ঘুরে বিয়ে। এরকম 7 সংখ্যাটা কি সত্যি খুব ক্রিটিক্যাল সংখ্যা? মানে লোকে কেন বলে না 9 পাকে ঘুরে বিয়ে করো? কেন লোকে বলে না, এত ব্যস্ততা থাকা সত্ত্বেও, যে চলো 5 পাকে ঘুরে বিয়ে করে নি? 7 কথাটা কেন বলে? রাগ সপ্তমে ওঠে কেন? আচ্ছা, এই সব ছেড়ে দিলাম। টিভিতে প্রচুর রিয়েলিটি শো হয়, যারা জাজ থাকেন তারা বলে সপ্তম সুর, 7 সুर, सा रे गा मा पा धा नि सा, इस पे आपका पकड़ हो तो आपका एक्सट्रीम आउटकम आएगा। 7 সুর। 7 সুর না বলে কেন 5 সুর নয়? কেন 7 সমুদ্র না বলে 5 সমুদ্র নয়? তো এই জায়গায় দাঁড়িয়ে আমার আজকে মনে হলো ভীষণভাবে মানুষের জানা দরকার যে 7 সংখ্যাটা কি সত্যি খুব গুরুত্বপূর্ণ। সপ্তম, 7, 7th, ইজ ইট ভেরি ইম্পর্টেন্ট? আসুন আলোচনায় জানি আজকে শ্রীদেবের থেকে। শ্রীদেব, স্বাগত অনুষ্ঠানে। একদম, সবাইকে নমস্কার। স্পেশালি এখন যেটা চলছে সেটা সোশ্যাল মিডিয়া বলুন বা প্রতিটা জায়গাতেই নিউমোরোলজি নিয়ে একটা বড় ইয়ে চলছে, ঝড় চলছে। তো আমার মনে হলো যে এই ক্ষেত্রে আমাদের মানে যারা দর্শক আছে 10:35 তারা কেন পিছিয়ে থাকবে, তাদের জন্য আমার মনে হয় এটা একটু জানা বেটার যে 7 সংখ্যাটা এলো কোথা থেকে। প্রথম কথা হচ্ছে আপনার ধরুন জন্ম সংখ্যা হচ্ছে 7, মানে যে তারিখে জন্মগ্রহণ করছেন, যে মাস আর যে ইয়ারে, 3টের যোগফল যদি কোনো কারণে 7 হয়, ধরুন 16/7/1982, তাহলে পরে আপনার যোগ সংখ্যা আসছে 7। সবকটা যদি যোগ করেন তাহলে দেখবেন আপনার 7 সংখ্যা আসছে। এবার এই 7 সংখ্যার ব্যক্তিরা কীরকম হতে পারে? 7 সংখ্যার ব্যক্তিরা স্পেশালি নির্ভীক, এরা প্রোটেস্ট করতে কখনো ভয় পায় না, এদের ভাবনা চিন্তা অনেক উন্নত, অনেক আলাদা লেভেলের ভাবে। দয়ালু তো অবশ্যই বলবো, কারণ যাদের ভাবনা চিন্তা আলাদা থাকে তারা দান ধ্যানের মধ্যে থাকবে না, তা কখনো হতে পারে না। এটা একটা। এরা উল্টো দিকে, মানে যারা উল্টো দিকের পার্সন থাকবে সবসময়, তাদেরকে প্রতিটা মুহূর্তে রেসপেক্ট করা, আন্ডার এস্টিমেট করতে ভালোবাসে না, নিজে হতে ভালোবাসে না, কাউকে করতে ভালোবাসে। হ্যাঁ, জীবনটা সবসময় সচ্ছল এবং উজ্জ্বলগামী দেখতে ভালোবাসে, এবং সবসময় নিজেকে হাসি খুশির মধ্যে রাখতে ভালোবাসে। এটা হচ্ছে 7-এর ক্যারেক্টার। এবং আপনি দেখবেন যে এরা খুব অল্পতেই ভেঙে গেল এরকম ক্যারেক্টার নয়, এবং খুব অল্প একটুখানি খুব আনন্দিত হয়ে গেল তাও নয়। এরা ব্যালেন্স করে খুব সুন্দর চলতে পারে, এবং উল্টো দিকে যে পার্সন থাকবে তার যদি লাইফ পার্টনার হয় তাকে যথেষ্ট রেসপেক্ট করতে পারে। কিছু সময় প্রতিবন্ধকতা এরা পায় ফ্যামিলি মেম্বারের থেকে, যেমন হচ্ছে বাবার তরফ থেকে, কাকা জ্যাঠা পিসি, এদের কাছ থেকে প্রচণ্ড প্রতিবন্ধকতা পেতে পারে, এবং তাদের সাথে রিলেশনটা দুর্বিষহ হয়ে যেতে পারে, মানে এমন একটা পজিশন তৈরি হতে পারে। তো 7 সংখ্যার যারা জাতক বা জাতিকা, তারা আমার মনে হয় অন্যান্য জায়গা থেকে বা অন্যান্য সংখ্যার থেকে অনেকটা বেশি লড়াকু মনোভাব এবং লড়াই করে বাঁচতে জানাটা কী জিনিস, সেই জিনিসটা তাদের মধ্যে আছে। প্রত্যেকের ডেট অফ বার্থ যেটা আছে, মানে আমি যেটা বলছি, ধরুন 12/5/1990 যোগফল করুন, যদি কোনো কারণে 7 আসে, জানবেন আমি যেগুলো বলছি সেগুলো আপনার মধ্যে আছে। এবং বাকি সংখ্যাগুলো খারাপ একদম না। 1 রবির প্রতীক আছে, 6 শুক্রের প্রতীক আছে। তো শুক্রের জাতক জাতিকার লাক্সারি, পরিষ্কার পরিচ্ছন্নতা, সাদা ড্রেস পরা, এবং শুধু তাই নয়, নিজেকে সবসময় সাজিয়ে রাখা, অর্থনৈতিক জায়গা থেকে সবসময় নিজেকে স্টেবল রাখার চেষ্টা করা, বা স্টেবিলিটি পাওয়ার বাই বার্থ,
তো এটা তাদের লাইফে থাকে। যদি তার সাথে তার মোবাইল নাম্বার বলুন, তার নামের অক্ষর যদি টোটালটা অ্যালাইনমেন্ট একরকম থাকে, তাহলে তার লাইফ স্টারের মতো যাবে। তো আমাদের মোবাইল সংখ্যাতেও জানেন তো অনেক সময় দেখতে পাই যে 7-এর প্রবণতা বেশি আছে, 8-এর প্রবণতা বেশি আছে, 9-এর প্রবণতা বেশি আছে। 7-এর প্রবণতা যদি বেশি থাকে, আপনি জানবেন কোথাও না কোথাও শত্রুতা বেশি হবে। আচ্ছা, এখানে একটা জিনিস একটু ক্লিয়ার করো যে মোবাইল নাম্বারে 7-এর প্রবণতা বেশি মানে কি 2 বা তার থেকে বেশি? 2-এর বেশি? 2-এর বেশি একটা হলে ঠিক আছে, একটা হলে নর্মাল, আমরা 2 বা 2-এর বেশিকে ধরবো আর কি। একদম একদম একদম। তার মানে আমরা বুঝবো সেটা একাধিক। সংখ্যাধিক্য। হ্যাঁ, একাধিক, আচ্ছা, একের অধিক। হ্যাঁ। তো সেই জায়গায় যদি হয়, আপনি জানেন আপনার শত্রুতা বৃদ্ধি পাবে, আপনার কোথাও না কোথাও দেখবেন যে রাতের ঘুম নষ্ট হচ্ছে, বিনিষ্ট হচ্ছে। তো মোবাইল নাম্বারটা সেক্ষেত্রে যথেষ্ট জরুরি, এবং যদি ব্যবসায়িক মানুষ হন তাহলে সেক্ষেত্রে তার মোবাইল নাম্বারটা যেটা বার্থ ডেট আছে তার সাথে অ্যালাইনমেন্ট থাকাটা, নামের সাথে থাকাটা খুব জরুরি। ধরুন কারোর বার্থ যে ডেট অফ বার্থটা আছে সেটা 7 আছে, কারোর নামের যে টোটাল যোগফল আছে সেটা 7 আছে, এবং তার মোবাইল সংখ্যা যদি টোটাল যোগ 7 ফল হয়, আপনি জানেন আপনাকে কখনো পেছনে করে দেখাতে হবে না, আচ্ছা। আপনি স্টার। কারণ কোথাও না কোথাও এই মোবাইল নাম্বারটা আপনাকে কখনো চেঞ্জ করতে হবে না। এই মোবাইল নাম্বারটা থেকে আপনাকে অনেক ভালো কন্ট্যাক্ট দিচ্ছে, আপনাকে লাইফে অনেক উঁচুতে ওঠার তাগিদ দিচ্ছে, সেই জিনিসগুলো আপনি অটোমেটিক্যালি পেয়ে যাবেন। যদি মোবাইলে বেশি পরিমাণ, অত্যাধিক পরিমাণ 8 চলে আসে, অত্যাধিক পরিমাণ মানে 1-এর অধিক, 2টো বা 3টে যদি 8 চলে আসে, আপনার রাতের ঘুম নষ্ট হবে, আপনি অত্যাধিক ভাবালু হবেন, এবং কথায় না কথায় কোনো না কোনো জটিলতাতে আপনি জড়িয়ে পড়ার একটা ইঙ্গিত থাকবে। এই জিনিসগুলো দেখবেন মাঝে মধ্যে ভাবে, হঠাৎ লোকে ভাববে যে দেবাচার্য হঠাৎ কি হলো। না, সংখ্যাতত্ত্বটাও আমার নামের পাশে লেখা আছে, যেটা নিয়ে আলোচনা খুব কম হয়। আমার মনে হলো এই হরোস্কোপ নিয়ে আলোচনা প্রতিটা মুহূর্তেই হচ্ছে, এবং গ্রহ, বাস্তু, প্রতিটা জিনিস নিয়ে আমরা সংখ্যাটা নিয়েও আলোচনা হওয়া দরকার। সংখ্যাটা নিয়েও আলোচনা হওয়া উচিত, কারণ সংখ্যাতত্ত্ব জিনিসটা কি, কে আবিষ্কার করেছিল। যদি নেটে সার্চ করেন দেখবেন একজনই আছেন, যার নাম হচ্ছে আমাদের কিরো। তো কিরো এমন একটা মানুষ ছিলেন যিনি এই সংখ্যাতত্ত্বটাকে আবিষ্কার করেছিলেন। তার বন্ধুদের 13 সংখ্যাটা লাকি না আনলাকি, অনেকের ক্ষেত্রে খুব লাকি, অনেকের ক্ষেত্রে অনেক লাকি না। আমাদের ক্ষেত্রে আমরা যখন জন্মছক দেখে বলি বৃহস্পতি আমাদের লাইফের গুরু, কিন্তু অনেক সময় আমাদের লাইফের দৈত্য গুরু কে হয়ে যায় রাহু। তেমনি অনেকের ক্ষেত্রে 13 সংখ্যা 3 আর 1-কে যোগ করলে 4 হয়, 4 মানে ধ্বংসের প্রতীক আমরা বলি, মানে 13 আমাদের কাছে ধ্বংসের প্রতীক থাকে। 13 সংখ্যার গাড়ি দেখলে আমরা ভাবি অ্যাক্সিডেন্ট করবে, 13 যদি যোগফল হয়, সবসময় যে তা হবে তা নয়। এই অ্যালাইনমেন্টটা হয়তো ওপর থেকে তৈরি হয়ে এসছে, আপনার সাথে 13টা শ্যুট হয়, কোথাও না কোথাও 13 সংখ্যাটা যায়। আপনি যে হোটেলে যাবেন 13 সংখ্যা দেখবেন ম্যাক্সিমাম সময় ঘর পেয়েছেন, যোগফল 13 হচ্ছে বা 4 হচ্ছে। তো সেগুলো কোনো কারণে সবসময় যে খারাপ হবে এর কোনো মানে নেই। হ্যাঁ, ম্যাক্সিমাম সময় আমরা বলি 13টা অনির্দিষ্টকালের জন্য আমাদের কাছে, আমাদের লাইফে আমরা ব্যান্ড করে দিয়েছি আনলাকি 13। তো এটা একটা বড় সমস্যা আমাদের কাছে। এবং দ্বিতীয় জায়গাটা হচ্ছে এই যে 7 সংখ্যা যেটা আছে, 7 সংখ্যাটা আমার মনে হয় যে 7-এর সম্বন্ধে আমি যাই বলি না কেন কম বলা হবে, কারণ 7 সংখ্যার মানুষদের মধ্যে সেই স্পিরিটটা রয়েছে যেটা নিয়ে উনি অন্যকে বোঝার চেষ্টা করেন। ওনার মধ্যে যদি আমি বলি উনি একদম ধার্মিক নন, না, একদম না। 7 সংখ্যার মানুষরা অত্যাধিক ধার্মিক, এবং শুধু তাই নয়, ওরা নিজের ধর্মকে যতটা গুরুত্ব দেয় ঠিক তার উল্টো। আমি যদি হিন্দু, আমি মুসলিম বলুন, খ্রিস্টান বলুন, শিখ বলুন, জৈন বলুন, প্রত্যেকটা ধর্মের প্রতি আমার আনুগত্য সমানভাবে থাকবে। তো এটা হচ্ছে 7-এর একটা বড় ক্যারেক্টার। এবং আমার মনে হয় যারা 7 সংখ্যার আছেন তারা যদি যোগফল করে দেখেন তাহলে ভাবছেন যে যদি হয়তো ঠিকই বলছেন আমার সম্বন্ধে। শুধু তাই না, লাখ সম্বন্ধে যদি বলতে হয়, পেছনে ঘুরে তাকানোর মতো 7 সংখ্যা যতটা কখনোই নয়। কারণ ফার্স্টেই বললাম লড়াকু মনোভাবের হয়, লড়াই করে নিজের জিনিসটা হাসিল করার মতো মানসিকতা এদের মধ্যে সবসময় থাকবে। আচ্ছা, ঠিক আছে। এবার একজন রয়েছেন ফোনে, আর এরপরে আমার আরেকটা প্রশ্ন থাকবে শ্রীদেবের কাছে, যেটাও খুব ইন্টারেস্টিং। সেটা হচ্ছে যে 2026 এটা তো 1-এর বছর, মানে রবির বছর বা সূর্যের বছর। এই সূর্যের বছরে 7-এর 7 সংখ্যার জাতকদের কেমন যেতে পারে, এটা একটা প্রশ্ন থাকবে। কিন্তু তার আগে একজন ফোনে আছেন, আমি একটু শুনে নিই। খুব ইন্টারেস্টিং আলোচনায় আপনারা সঙ্গে থাকবেন। ফোন যিনি নিচ্ছেন তার সমস্যাটা দেখুন আপনার সমস্যার সঙ্গে মেলে কিনা। কখন এটা ভাববেন না যে ঠিক আছে রামবাবু তো ফোন করছেন, ও ঠিক আছে ওনার ফোন এই সময়টা একটু টিভিটা অফ থাক, বা আমি অন্য চ্যানেল শিফট করে নিই। ওনার প্রবলেমটা আপনার প্রবলেমও হতে পারে। দেখা যাচ্ছে আপনি দীর্ঘদিন ধরে সিটিভিএনে ফোন করে হয়তো পাচ্ছেন না। কে রয়েছেন ফোনে? হ্যালো। হ্যাঁ, হ্যালো, নমস্কার স্যার। নমস্কার আপনাকেও। আপনি কোথা থেকে বলছেন ম্যাডাম, কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমি মহেশতলা থেকে বলছি। মহেশতলা? হ্যাঁ। আচ্ছা, বলুন কার সম্পর্কে জানতে চাইছেন? হ্যাঁ, একটু ছেলে সম্বন্ধে জানবো। 27/5/97। আরেকবার বলুন জন্ম তারিখটা। হ্যাঁ, 27
5/1997। ঠিক আছে। হলো, টাইমটা বলুন। হ্যাঁ, সকাল 10টা 7 কলকাতা। 10টা 7 কলকাতা, ঠিক হ্যাঁ। আছে। মঙ্গলবার ছিল তো? হ্যাঁ, মঙ্গলবার, ইয়েস স্যার। ওকে। আচ্ছা, মকর রাশি কর্কট লগ্ন জানা আছে আশা করি। শ্রবণা হ্যাঁ হ্যাঁ, নক্ষত্র, এটুকু জানা আছে। শ্রবণা নক্ষত্র, ষষ্ঠী কৃষ্ণপক্ষে জন্ম হয়েছে। দেবগণ, ভালো, খারাপ না, তবে জীবনে স্ট্রাগলের পরিমাণটা একটু বেশি। জন্মতিথি অনুযায়ী, জন্মের যে তিথিটা আছে সেই অনুযায়ী জাতককে একটুখানি কর্মজীবন বা আদার্স প্রতিটা জায়গাতে একটু স্ট্রাগলের পরিমাণ একবারে না হয়ে 2বার 3বারে কাজ হওয়ার প্রবণতাটা বেশি থাকবে। আচ্ছা, রবি শুক্র একত্রে রয়েছে, যেটা ইন্ডিকেট করে জীবনে স্ট্রাগলের পরিমাণ। আমরা বলি না দারিদ্র্যযোগ, দারিদ্র্যযোগ মানে যে সবসময় অর্থনৈতিক কারণে দারিদ্রতা, আমি বারবার করে বলি এটা নয়। সব থেকে মজার ব্যাপার হচ্ছে বৃহস্পতি চন্দ্র সমসপ্তমে বসে রয়েছে এবং লগ্নে সপ্তমে বসে রয়েছে। মজার ব্যাপার হচ্ছে গজকেশরী যোগ একসাথে বৃহস্পতি চন্দ্র, জীবনে উন্নতি 100% হবে, কিন্তু হতাশা বা ডিপ্রেশনের পার্টটা ওর লাইফে অনেক বেশি। প্রাপ্তিও বেশি, আবার অতিরিক্ত যেহেতু প্রাপ্তি যোগ। না, ও হয়তো বয়সের আগেই হয়তো সেই সব জিনিসগুলো অ্যাচিভ করতে চেয়েছে বা পেরেছে, তারপরে যখন কোথাও কিছু না হওয়া হচ্ছে ডিপ্রেশনটা বাড়ছে, ডিপ্রেশনটা বেড়ে যাচ্ছে। তাই কি আপনার মেয়ের ক্ষেত্রে এরকম হয়? হ্যাঁ হ্যাঁ স্যার, ও হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, কিন্তু সেভাবে ওর স্যালারি পায় না, জানেন তো? তাহলে দেখুন, ও একদিকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হয়েছে, যেটা ওর অ্যাম্বিশন ছিল, তার মানে ও পেয়েছে, কিন্তু পাওয়ার পর আবার এমন কোন গ্রহের কন্ডিশন এসছে যার জন্য প্রফেশনাল কেরিয়ারে ভালো ও গ্রোথ পাচ্ছে না, একদম একদম। স্যালারিটা ঠিকঠাক হচ্ছে না, অ্যাপ্রাইজাল ঠিকঠাক মতো হচ্ছে না। এটা একটা সত্যি হতাশার বিষয়। এবং শুধু তাই নয়, শ্রীদেব যে বললেন ও ডিপ্রেশনে যাচ্ছে বা হতাশগ্রস্ত হচ্ছে, সেটা কি হচ্ছে, সেটা কি টের পাচ্ছেন? হ্যাঁ হয় স্যার, কিন্তু আমাকে বলেন না ঠিক। আপনাকে বলে না মানে ও একটু ইন্ট্রোভার্ট টাইপের আর কি। একদম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই। এখন কেন হচ্ছে এটা, কেন আটকাচ্ছে শ্রীদেব? এই জায়গাটা কি প্রতিকার আছে জ্যোতিষীয় ওর পরিভাষায়? লাইফে উন্নতি অবশ্যই আছে। শনি চন্দ্রের সাথে থাকলে পরে জেনারেলি এই প্রবলেমগুলো আসে। এটা আজ থেকে এসছে তা না, 13 বছর বয়সের পর থেকে ওর মধ্যে ফলো করলে দেখা গেছিল আচ্ছা। এইসব জিনিসগুলো আছে। পড়াশোনা অনেক বেশি করেছে, হয়তো মার্কস যতটা ভেবেছিল তার থেকে একটু কম এসছে, ওর ডিপ্রেশন ছিল। আচ্ছা, শনি কিন্তু যাই হোক বৈবাহিক জীবন আমি বলবো না ওর কোনো কারণে খারাপ যাবে। আচ্ছা, রাহু বুধের ঘরে বসে রয়েছে, টেনশনের পারাটা বেশি। বৃহস্পতি জন্য ভঙ্গ, এখানে কালসর্পটা তৈরি হয়েছে, যে কারণে জীবনে উত্থান পতনের পরিমাণটা একটু হলেও বেশি। আর বাকি যেটা বলবো সেটা হচ্ছে যে খাওয়া দাওয়ার ব্যাপারটা একটুখানি যেন ঠিকঠাক থাকে, নাহলে একটু সমস্যা বেশি পাবে, শারীরিক সমস্যা আসতে পারে। সেই জায়গা থেকে আপনি এগুলো মেনটেন করে, যদি কোনো কারণে কনসালটেন্সি দরকার হয়, তাহলে আপনি বুকিং নাম্বারে বুক করে শ্রীদেবের কাছে আসতে পারেন। যেটা শ্রীদেব নিজে বলেন যে আপনার এলাকায় যদি কেউ ভালো জ্যোতিষ যার উপর আপনার বিশ্বাস রয়েছে, আপনি তার কাছেও যেতে পারেন, কোনো প্রবলেম নেই। তবে ছকের মধ্যে খুব বেশি প্রবলেম নেই, একটু স্টাডি করার প্রয়োজন রয়েছে, হলেই হবে, ব্যাস, আর কিচ্ছু দরকার নেই। আচ্ছা। বিরাট কিছু রিকোয়ারমেন্টস নেই, ওর ভালো হবে, কিন্তু সবটাই ধীরে ধীরে হবে, যার কারণের জন্য হতাশা বাড়বে, পেতে গিয়ে না পাওয়ার একটা যোগ থাকবে। ভালো চাকরি করবে কিন্তু মাইনেটা ভালো হবে না, দেখা যাবে ব্র্যান্ডটা বাইরে থেকে বিরাট কিছু একটা ব্র্যান্ড, কিন্তু ও মাইনেটা ভালো পাচ্ছে না। এইসব প্রবলেমগুলো ওকে ভোগাবে, এটা বাস্তব। যদি আপনার মনে হয় যে এখান থেকে বের করে আনবেন, তার জন্য সামান্য অ্যাস্ট্রোলজিক্যাল কাউন্সিলিং এবং অ্যালাইনমেন্ট দরকার। অ্যালাইনমেন্ট লোকে এটাকে অ্যালুপ করে যায়, সমস্ত গ্রহের একটা কম্বিনেশন দরকার। কম্বিনেশন কোথাও মিস করলে মিসম্যাচ হয়, সেখানে ওই অর্ধেক পাওয়া অর্ধেক না পাওয়া নিয়ে জীবনে চলতে হয়, ঠিক আছে? সেটাকে ঠিক করতে হবে, আর কিচ্ছু না। ওর বিবাহিত জীবনও ভালো, বিবাহিত যদি যখনও বিয়ে করবে সেটা নিয়েও খুব একটা প্রবলেম নেই, যেটা শ্রীদেব বলছিলেন। যদি আপনার মনে হয় আপনি জোটক বিচার করে এগোতে পারেন, আরও বেশি, তাতে অনেক বেশি প্রসপারাস হবে সেটা আপনার জন্য। কিন্তু এখন কেরিয়ার, মাইনে ও জীবনের সাফল্য, এর জন্য যদি মনে হয় কাউন্সেলিং করতে, তাহলে আপনি করাতে পারেন। স্ক্রিনে শ্রীদেবের নাম্বার দেওয়া রয়েছে, আপনি যদি অন্য কোথাও যান তার নাম্বার জোগাড় করে আপনি সেখানে যাবেন, নো ম্যাটার, ঠিক আছে? ভালো থাকবেন সবাই। এবার এই ফোনের সঙ্গে রিলেট করবেন এরকম মানুষ প্রচুর আছেন, যে যাদের কেরিয়ারে গ্রোথ আসছে না, যাদের কেরিয়ার এক জায়গায় স্টাক করে গেছে, একদম। যাদের কেরিয়ার কিরকম হবে, কেরিয়ার হবে হচ্ছে আপ ডাউন হোক, কিন্তু তার যে আপার যে পয়েন্টগুলো, অর্থাৎ এই যে রিদেমে, সেটা যেন আস্তে আস্তে গ্রোথ হয়, বাড়ে। আপ হতে পারে, ডাউন হতে পারে, আপ হতে পারে, ডাউন হতে পারে, কিন্তু টোটাল গ্রোথ যেন একটা স্লোপ কার্ভিংয়ে হয়। সেটা 60 ডিগ্রি হোক, 70 ডিগ্রি হোক, 80 ডিগ্রি হোক, এই গ্রোথটা যেন হয়। কিন্তু অনেকের কি থাকে, উঠলো নামলো, এবার নেমেই গেল। মানে সে যা শুরু করেছিল
ধরুন সে শুরু করেছিল হচ্ছে 30,000-এ, আজকে যদি 5 বছর পরেও তার মাইনে 30,000 থাকে, তাহলে কি সে আদতে 30,000 পাচ্ছে? আপনি আমাকে বলুন। আজকে 5 বছর আগে কারুর মাইনে 30,000 2000 সালে, আজকে 2025 সালেও তার মাইনে 30,000। তার মানে কি তার মাইনে 30,000? 30,000 না, তার মাইনে কমে গেছে। আসলে ইনফ্লেশন 6% করে ধরুন প্রত্যেক বছর, মুদ্রাস্ফীতি মানে জিনিসের দাম বাড়া, একদম এটাকে 5 বছরে 5 30% ধরুন, ধরে এবার 30 থেকে 30% করে তাকে বাদ দিন, পার ইয়ার 6% করে জিনিসের দাম বাড়ে অন অ্যান অ্যাভারেজ। তার মানে তার ডিগ্রোথ হয়েছে, তার আপগ্রোথ হয়নি, সে স্টেবলও নয়, তার ডিগ্রোথ হয়েছে। কম্পাউন্ডিং এ গেলে প্রায় 42%। হ্যাঁ, কম্পাউন্ডিং এ নিয়ে গেলে একদম ঠিক বলেছে, একদম সেটা। এটা যদি আমি কম্পাউন্ডে ধরি তাহলে অবশ্যই আরো বেশি। তার মানে তার মাইনে এখন 20,000-এর কাছাকাছি, 20,000-এর কাছে। পৃথিবীতে বহু বেবোধ আছে, তারা এগুলো বুঝবে না। বহু আছে যারা ওই মাইনে তো একই আছে, মাইনে তো কমেনি। হ্যাঁ মাইনে তো কমেনি, মাইনে একই আছে, কি করে হবে? হ্যাঁ, তো ব্যাপার হচ্ছে এখানে দাঁড়িয়ে দেখতে গেলে 6% করে যদি মুদ্রাস্ফীতি ধরি, আজ থেকে 5 বছর আগে 30,000 মাইনে, আজ তার ভ্যালু হচ্ছে 20-22 হাজার টাকার কাছে। ঠিক আছে? তার মানে তখন আপনি 30-এ যা করতে পারতেন, আজকে আপনি 30-এ সেই যে কাজ করতে পারবেন না। এই ধরনের কেরিয়ার গ্রাফ যাদের রয়েছে তারও কিন্তু কাউন্সেলিং শ্রীদেব করেন। এবং কি করে এই যে কেরিয়ারের গ্রাফকে আপলিফট করা যাবে তার পদ্ধতি মানে তার যে জ্যোতিষীয় ব্যাখ্যা, সেটাও শ্রীদেব করেন। আচ্ছা, শ্রীদেবের কাছে এবারে একটা প্রশ্ন, আমি তো একটা প্রশ্ন করলাম, আবার এইটা না করলে ভুলে যাবো, এটা আরও বেশি ইম্পর্টেন্ট। তোমরা যারা অ্যাস্ট্রোলজার রয়েছো তারা একদিকে ছক বিচার করছো, একদিকে তোমরা বাস্তু বিচার করছো, একদিকে তুমি আবার যুক্ত করলে আজকে যুক্ত করলে না, মানে আজকে আলোচনা করলে, সেটা ডেফিনেটলি ঠিক যে প্রথম দিন থেকে সংখ্যাতত্ত্ববিদ শ্রীদেবাচার্য যায়, সংখ্যাতত্ত্বটাকেও যোগ করলে। অ্যাকচুয়ালি তোমরা এটা করো কিভাবে? মানে আমার এটা জানতে চাইছি যে তোমরা কি ছক গুরুত্ব দাও, নাকি তোমরা সংখ্যাকে গুরুত্ব দাও? আবার আমি প্রচুর মানুষকে দেখেছি যে ওভারঅল বাস্তুকে মারাত্মকভাবে গুরুত্ব দিতে। কোনটা ইম্পর্টেন্ট এবং এর ব্যালেন্সটা তোমরা অ্যাস্ট্রোলজাররা কিভাবে করো? একদম মেন ব্যাপার হচ্ছে, যদি আমি সনাতনের মধ্যে যাই তাহলে বৈদিক মধ্যে আমাদের এই যে জন্মছক আমরা যেটা দেখাই, লগ্ন চার্ট, এটা হচ্ছে মেন জিনিস আমাদের কাছে। যারা জ্যোতিষ নিয়ে আলোচনা করে বা জ্যোতিষ, তাদের কাছে এটা মেন জিনিস। এবং আমার মনে হয় এর বাইরে কখনো একটা দিন, একটা মিনিট, একটা সময়ের বাইরে নেই, তুমি এর বাইরে নেই। আচ্ছা। এর এটা যেভাবে ঘুরছে তুমিও সেইভাবেই ঘুরছো। গ্রহ, হ্যাঁ আচ্ছা, একদম। আচ্ছা। দ্বিতীয় পার্ট হচ্ছে যে এই গ্রহগুলো তারতম্যেই তোমার কোথাও না কোথাও লাইফে ডেট অফ বার্থটা ওই অনুযায়ী হয়েছে। কারণ মানুষ বলে না জন্ম মৃত্যু বিয়ে কেউ কখনো নিজের ইচ্ছাতে করতে পারে না। এখানে আমার একটা প্রশ্ন আছে, তাহলে এখন যে ভালো দিন দেখে জ্যোতিষ বিচার করে সন্তান নেওয়ার ডাক্তারকে বলে টাইম ফিক্স করার একটা ব্যাপার থাকে, তুমি কি তাহলে সেটাকে? না, আমি বহু করি যে বাবা মায়ের কি বলবো একটা আবদার থাকে, এবং কি হয়তো আমার সন্তান হওয়ার সময় আমার আবদার ডাক্তারবাবুর কাছে তাই ছিল, এই সময় হলে পরে বেটার হবে। তো কে জানতো যে আমি যদি এগুলো নাই জানতাম, আমার ছেলে বা আমার মেয়ে ওই সময় হতো না। ও আচ্ছা, ঠিক কিনা? তো তার মানে ওর হওয়ার টাইম ওটাই ছিল, উপলক্ষ তো মাত্র আমি। আচ্ছা, বাস্তব কিনা? তো আচ্ছা। এটা গেল দ্বিতীয়। আচ্ছা, তৃতীয় হচ্ছে যে সংখ্যাতত্ত্ব। এবারে সংখ্যা, বাস্তু এবং এই ছক বিচার। হ্যাঁ, এবারে সংখ্যাতত্ত্বটা নিই বলি। এবারে নামের সাথে সাথে নামের যে যোগফল, যদি নামটা কোথাও ভুল থেকে, শেক্সপিয়ার বলেছিল নামে কি যায় আসে, কিরো বলেছিল নামে অনেক কিছু যায় আসে, তো ডিফারেন্স হচ্ছে এটা। তো বাকি আমাদের লাইফে যদি আমরা কয়েকজনকে দেখে থাকি, ওয়েস্ট বেঙ্গলেই আছে 2-4 জন যাদের নাম চেঞ্জ করা হয়েছে আমরা জানি। বাকি যদি সিনেমা আর্টিস্টদের কথা বলি, ঋত্বিকের আগে এইচ বসানো হয়েছিল, কারিনাতে ডবল ই বসানো হয়েছিল। আচ্ছা, রিতেশের মাঝখানে ইর পরে একটা আই বসানো হয়েছিল। যখন রিতেশ দেশমুখ পুরো ফ্লপ যাচ্ছিল তখন একটা আই বসানোর কথা বলা হলো, রিতেশ দেশমুখ হিট করলো। এবারে রিতেশ ভাবলো যে এর সাথে যদি আমি দেশমুখটা অ্যাড করি কেমন, যে দেশমুখটা যেই অ্যাড করলো বই আবার ফ্লপ করলো। তো আমরা যদি এদেরকে, আরেকজনের কথা তুমি বললে না যার নাম পুরোটাই চেঞ্জ হয়েছে, সেটা হচ্ছে গায়ক কুমার শানু। কুমার শানুর নামই কুমার শানু নয়। शैलेंद्र কাছে উনি যখন যান, উনি তোকে एडवाइस करे ये नाम कुछ अच्छा नहीं लग रहा है जो नाम पहले था, तो उसको थोड़ा चेंज करके थोड़ा हम कमर्शियल करें। कमर्शियल क्यों करें कि उसका एक वाइब्स
दूसरा वाला वाइब्स है, काज करुक, हाँ, लोगों हाँ, के मध्य। सिद्धिनाथ और ये जैसा नाम ऐसा नहीं चाहिए, हमको थोड़ा ऐसा नाम चाहिए कि जिस पर थोड़ा सा वाइब हो, जिसमें थोड़ा सा रिदम हो। দিলীপ কুমারের নামটাও চেঞ্জ হয়েছিল সম্পূর্ণভাবে যদি আমরা দেখতে যাই। তো বহু মানুষ আছেন আমাদের ওয়েস্ট বেঙ্গলে, অনেকের আছেন যাদের হয়তো গাঙ্গুলির টাইটেল চেঞ্জ হয়েছিল, অনেকেই আছেন। তো তো এবারে যাই হোক, এবারে এরকম ব্যাপার থাকে যে কিছু কিছু সময় আমার মনে হয় যে বা আমাদের যাই হোক, আমি আর ঢুকবো না এর মধ্যে, কারণ না, বলো না। কন্ট্রোভার্সি হয়ে যায় পরে, না সেগুলো নিয়ে অনেক বেশি আলোচনা তখন মুশকিল। তো এটা গেল একটা। এবং আমরা যদি আরও দেখতে চাই তো এই দেখার না শেষ নেই। মানে আমি যাদের কথা বললাম, অভিষেক বচ্চন রিসেন্টলি নাম চেঞ্জ করেছেন, ফার্স্ট থেকে সব কটা বই মোটামুটি ফ্লপ করতে করতে একটা জায়গায় গিয়ে উনি কিন্তু স্টেবল হলেন। তো এরকম বহু মানুষ আছেন যাদের নামের ক্ষেত্রে কিছু চেঞ্জেস হলে পরে সেই জায়গাগুলো অনেক বেটার হয়ে যেতে পারে। তো এটা খুব পজিটিভ একটা জায়গা বা ভাইবস একটা বলতে মানে আলটিমেটলি আমাদের যেটা হচ্ছে সেটা হচ্ছে ঐশ্বরিক কৃপাতেই হচ্ছে, হ্যাঁ। এবং তখন তাকে আমরা অ্যানালিসিস করছি, তার মধ্যে গুরুত্বটা খুঁজে পাচ্ছি। একদম তাই, মানে ব্যাপারটা একটু উল্টো ক্যালকুলেট করে ভাবতে হবে একদম। এবং যদি মানে বলো বাস্তুর দিক থেকে, এবার দেখা গেল তোমার ফোন নাম্বার ভালো আছে, তোমার নামের ডেট অফ বার্থ ভালো আছে, তোমার নাম ঠিক আছে, এবং তোমার যে জন্ম সময় সেই অনুযায়ী যে লগ্ন চার্ট সেটাও তোমাকে লাইফে বলছে যে ইন্ডিকেট করছে তুমি অনেক দূর যাবে। কিন্তু তুমি যে বাড়িটাতে থাকো সেই বাড়িটা থেকে যখন তুমি ঢোকার পর থেকেই একদম কি বলবো মুমূর্ষমান টাইপের হয়ে যাও, তোমার মধ্যে সেই এনার্জি থাকবে না, তোমার মধ্যে সেই স্পিড থাকবে না। অনেকের ক্ষেত্রে চেয়ারও এরকম ম্যাটার করে। হ্যাঁ করে তো। এবং শুধু তাই না, তুমি ঝগড়া অশান্তির মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছ, কোথাও না কোথাও মাথা কাজ করছে না, রাতের ঘুম নষ্ট। যখন বাড়ি থেকে বেরোচ্ছ, যে কাজটা নিয়ে ভাবছিলে পুরো বছর, সেই কাজটার যখন দিন আসলো তখন তুমি গিয়ে সেখানে নিজেকে পারফর্ম করতে পারছো না। তার মানে বাস্তু এখানে একটা বড় আমাদের লাইফে সবকিছু দেখে চলাটা সবসময় সম্ভব হয় না, কিন্তু কিছু কিছু জিনিস মানলে পরে আমার মনে হয় অনেকটা রিটার্ন পাওয়া যায়, অনেকটা কিছু পাওয়া যায়। আমরা বলি যে 10%-10%-এর দরকার নেই, 2% আমরা পাই। আমাদের লাইফে 2% আসলে অনেক, সেটাই বিরাট ব্যাপার। বিশাল। একদম। চলো আজকে এখানে শেষ করি। খুব অসাধারণ আলোচনা হলো। তবে একটা জিনিস উত্তর পেলেন না, অনেকে বসেছিলেন যে 1 সংখ্যার বছরে, মানে সামনের বছরে 7 সংখ্যার কিরকম যাবে, এটা নিয়ে আমরা পরবর্তী অনুষ্ঠানে নিশ্চয়ই সময় করে আমি করবো, আলোচনা করবো। লাস্ট একটা কালকে বিয়ে আছে, অমাবস্যা আছে। হ্যাঁ, বকুল অমাবস্যা রয়েছে, কালকে অবশ্যই যোগাযোগ করবেন। প্রত্যেককে পাঠিয়ে দেওয়া হবে যারা যুক্ত হয়েছেন, ঠিক, তারা দেখতে সবাই ভালো থাকবেন। একদম একদম। নমস্কার, শেষ করছি।